আজকে ক্লাস 6 এর যে নতুন চ্যাপ্টারটা শুরু হচ্ছে ইতিহাসের, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 কি ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা। ঠিক আছে, ভারতীয় যে উপমহাদেশ সেখানে প্রাচীন ইতিহাস মানে কি প্রাচীন নগরী কেমন ছিল সেগুলো জানতে হবে। এই যে আমরা এতদিন ধরে পড়লাম প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, এই নবপ্রস্তর যুগের মাঝ বরাবর শুরু হয়ে গিয়েছিল সভ্যতার বিকাশ। ঠিক আছে, এই সভ্যতার মধ্যে প্রাচীনতম সভ্যতা কোনটা বলেছিলাম আমি? মেহেরগড় সভ্যতা। তারপরে এসেছিল কি হরপ্পা সভ্যতা, তারপরে ছিল কি বৈদিক সভ্যতা। ঠিক আছে, কয়েকটা দ্বারা এখানে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের ধারা, প্রাচীন ইতিহাসের ধারা। আচ্ছা, এই হেডিংটার আগে অর্থ বুঝবো, এটা দিয়ে কি বলতে চাইছে। ভারতীয় উপমহাদেশ প্রথমবারই ব্যাখ্যা করেছিলাম আমরা, ভারতকে উপমহাদেশের মধ্যে ব্যাখ্যা বলা হয়েছে কেন। তারপরে বলছে কি প্রাচীন মানে কি প্রাচীন কালের কথা বলছে। ইতিহাসের ধারা মানে প্রাচীন কালে যে ইতিহাসটা ছিল সেটা ধারা পরপর কিভাবে এসেছিল সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে প্রাচীন কালে যে নগর বসতি গড়ে উঠেছিল সেটা কিভাবে একের পর এক ডেভেলপ হয়েছিল, একের পর এক কিভাবে এসেছিল সেইটা এই চ্যাপ্টারে বর্ণনা করেছে। ঠিক আছে, তোর প্রথমে শুরু করতে হয় যে আমাদের সভ্যতাগুলো দেখতে হবে। সর্বপ্রথম কোন সভ্যতা এসেছিল? সর্বপ্রথম এসেছিল কি মেহেরগড় সভ্যতা। তারপরে এসেছিল কি হরপ্পা সভ্যতা, হরপ্পা। তারপরে এসেছিল কি বৈদিক সভ্যতা। এই সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয় কেন? কারণ বেদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সময় থেকে বেদ লেখা শুরু হয়েছিল। ঠিক আছে, এই সময় শ্রুতি আমরা যে শুনেছি, শ্রুতি যে শুনে শুনে মনে রাখতো, সেই তাদের আবির্ভাব এখানে হয়েছিল বৈদিক সভ্যতাতে। ঠিক আছে, বৈদিক সভ্যতাতে কঠিন পরিস্থিতি হয়ে গেছিল, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে গেছিল। তো মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা আর একটা হচ্ছে কি বৈদিক সভ্যতা। মেহেরগড় সভ্যতা, এই তিনটে সভ্যতা কোথাকার বলতো? ভারতীয় সভ্যতা। এই তিনটে কি ভারতীয় সভ্যতা। তবে এই হরপ্পা সভ্যতার পাশাপাশি একটা নতুন সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে কি মহেঞ্জোদারো সভ্যতা। ঠিক আছে, হরপ্পা পাশাপাশি কি একটা সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে কি মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো সভ্যতা। তাহলে দেখ, মেহেরগড় সভ্যতা প্রথমে এসেছিল, কিন্তু আমাদের ঐতিহাসিকরা প্রত্নতাত্ত্বিকরা সর্বপ্রথম পেয়েছে এই সভ্যতাটাকে। বুঝতে পারছি? প্রথম পেয়েছে কোন সভ্যতা? এই সভ্যতা, হরপ্পা সভ্যতা। ধর এটা আজকের বর্তমানের ভূমি, এটা ধরে নিলাম আজকের বর্তমানের ভূমি, এখানে বাড়ি ঘর গাছপালা সব আছে। ঠিক আছে, এইবারে এখানে কি হয়েছে, অনেক বছর বছর পরে পরে এখানে কি হয়েছে, মাটির স্তর জমা হয়েছে। ঠিক আছে, একের পর এক মাটি জমা হয়েছে। যেমন ধর আমার এই জমিটা যদি নিচু হয়, আমি কি করবো? মাটি ফেলবো, তো মাটি ফেলে উঁচু করবো। তার মানে এই জায়গাটা সেই সময়কার দেখা গেল, যে সময় মেহেরগড় হরপ্পা সভ্যতা ছিল, সেই সময় দেখা গেল সভ্যতার মাটি ছিল এত নিচেতে। কোনো ক্রমে নদীর বাঁধ ভেঙে পলি টলি জমে এটা জমতে 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 এত দূর পর্যন্ত উঠে এসেছে। ঠিক আছে, এইবারে প্রথমে কি সভ্যতা এসেছিল? মেহেরগড় সভ্যতা। তাহলে মেহেরগড় সভ্যতা এখানে থাকবে না এখানে থাকবে বলতে কি? একদম নিচে থাকবে না। মেহেরগড় সভ্যতা এইখানে ছিল, বুঝতে পারছি? মেহেরগড় সভ্যতা একদম নিচে ছিল। তারপরে এসেছিল কি হরপ্পা সভ্যতা। তাহলে এটা যদি এটা হয় কি হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তারপরে এসেছিল কি বৈদিক সভ্যতা। দেখে নিলাম বৈদিক সভ্যতা এখানে আছে। ঠিক আছে, এটা বাস্তবে এরকম সম্ভব নয়, আমি তোদের বোঝানোর জন্য এরকম ভাবে ভাগ করছি পাখি বোর্ডের দিকে। এইবারে এটা হচ্ছে তাহলে কি মেহেরগড় সভ্যতা, এটা হচ্ছে কি হরপ্পা সভ্যতা, তারপরে এসেছিল কি বৈদিক সভ্যতা। এইবারে যখন প্রত্নতাত্ত্বিকরা খোঁড়া শুরু করলো, সেই সময় কি হলো? যখন প্রত্নতাত্ত্বিকরা এই মাটি খোঁড়া শুরু করেছে, তখন সবার প্রথমে কোন সভ্যতা আসবে বলতো? বৈদিক সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতা। তো যখন প্রত্নতাত্ত্বিকরা এটা খোঁড়া শুরু করে, সেই সময় সবার প্রথমে হরপ্পা সভ্যতা পেয়েছিল। ঠিক আছে, সেই জন্য আমাদের মধ্যে একটা বিতর্ক ছিল প্রথমে যে আমাদের প্রাচীনতম সভ্যতা হচ্ছে কি হরপ্পা সভ্যতা। তারপরে যখন মাটি ঘুরতে ঘুরতে আরেকটু নিচে চলে গেল, তখন দেখলো এখানকার সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো এই সভ্যতার থেকে ভিন্ন রকম ছিল। ঠিক আছে, এই যে সভ্যতাটা ডিভিশন করছি, এই যে মেহেরগড় সভ্যতা, এই যে হরপ্পা সভ্যতা, এই যে বৈদিক সভ্যতা, এটা কিভাবে আমরা ভেঙে দিচ্ছি, কিভাবে ভাঙছি? কারণ সেখানকার অর্থনীতি আলাদা ছিল, সেখানকার নগর ব্যবস্থা আলাদা ছিল, সেখানকার সমাজের নিয়ম নীতি আলাদা ছিল। সেই বেসিসে আমরা এটাকে ভাঙছি, বুঝলি তো? তাহলে যদি তোকে কেউ প্রশ্ন করে যে আমাদের প্রাচীনতম সভ্যতা কোনটা, তাহলে উত্তর কি হবে?
হরপ্পা না মেহেরগড়? মেহেরগড় সভ্যতা। তারপরে এসেছিল কি হরপ্পা সভ্যতা, তারপরে এসেছিল কি বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার স্রষ্টা যে যাদেরকে প্রধান বলা হতো তাদের বলা হতো কি আর্য। এটা কোনো ভাষা নয়, এটা একটা জাতি, ঠিক আছে? আর্য কোনো ভাষা নয়, আর্য একটা কি জাতি, ঠিক আছে? এরা দুটো ভাগে ভাগ হয়ে যখন সিন্ধুর ওপারে ছিল, পশ্চিম পারে ছিল, সেখান থেকে ভাগ হয়ে একটা দল এসেছিল কোথায়? আমাদের ভারতবর্ষের মধ্যে, আর একটা দল অন্যদিকে বেরিয়ে গেছিল। যে দল ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল তারা যদি আমরা দেখি, আমরা যদি এটা ভারতের ম্যাপ দেখি, ভারতের যদি ম্যাপ দেখি, এরা কিন্তু দক্ষিণ দিকে আসতে পারেনি, এরা বড়জোর এই পর্যন্ত বিস্তার করতে পেরেছিল তাদের সমাজ ব্যবস্থা, ঠিক আছে? এইখানে গড়ে উঠেছিল কি আর্য সভ্যতা, কিন্তু এইদিকে সভ্যতা ছিল ভিন্ন ধরনের সভ্যতা, ঠিক আছে? তাহলে আর্য যে সভ্যতা, আর্য কিন্তু কোনো ভাষা নয়, আর্য কি তাহলে একটা জাতি। এরা ভারতীয় উপমহাদেশে তাদের নিজের যে বসতি সেটা বিকাশ করেছিল। সেটা কি সভ্যতা তৈরি করেছিল তারা? বৈদিক সভ্যতা, ঠিক আছে? তাহলে আমরা এক এক করে সবকিছু জানবো, সবকটা সভ্যতা সম্পর্কে জানবো। তো মেহেরগড় সভ্যতা প্রথমে আছে কি মেহেরগড় সভ্যতা। প্রতিটা সভ্যতায় আমরা কি কি জানবো দেখ, প্রতিটা সভ্যতায় আমরা জানবো কে আবিষ্কার করেছিল, ঠিক আছে? এটা কে, কোন এক প্রত্নতাত্ত্বিক তো এটা খুঁজে বের করেছে, কে বের করেছে, কত সালে বের করেছে, পরীক্ষার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা জানবো। তারপরে কি জানবো, সেখানকার নগর ব্যবস্থা মানে কি, সেখানকার সমাজ কেমন ছিল সেটা জানবো। তারপরে কি জানবো, সেখানকার সংস্কৃতি কেমন ছিল। আমরা কি দেখেছিলাম প্রাচীন প্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর বলছি, নবপ্রস্তর যুগে মানুষ যখন নিজের কৃষি ব্যবস্থা বা যে সমস্ত উন্নতি শুরু করেছিল, তার ফলে কি হয়েছিল, মানুষের নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, যেটা আমরা দেখেছি কিন্তু। তো এখানে সংস্কৃতি কেমন ছিল মানুষের, তারপরে তাদের পেশা কি ছিল, সেগুলো সব ডিটেলসে জানবো, ঠিক আছে? তো আমরা একটা টেবিল মতন করবো, সেখানে আমি লিখবো কি মেহেরগড় সভ্যতা, যে মেহেরগড় সভ্যতাটা আছে সেটা কে আবিষ্কার করেছিলেন, কোন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছিলেন, সে হচ্ছে কি জে.এফ. জারিস, ঠিক আছে? জে.এফ. জারিস। আচ্ছা, আমরা একটা টেবিল শর্টকাটে করে নিই যাতে করে আমাদের চোখের সামনে থাকবে, ঠিক আছে? টেবিলটা কর, তিনখানা টেবিল হবে এরকম। এখানে দেবো কি মেহেরগড় সভ্যতা, এখানে দেবো কি মেহেরগড় সভ্যতা, এখানে দেবো কি হরপ্পা সভ্যতা। আর হরপ্পা সভ্যতার পাশাপাশি যে সভ্যতার বিকাশ ঘটেছিল সেটা কোন সভ্যতা? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সভ্যতা। আচ্ছা, তোদের বইতে এই যে তৃতীয় চ্যাপ্টারটা আছে সেখানে শুধু মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতা আছে, বৈদিক সভ্যতা নেই কিন্তু, ঠিক আছে? তো আমরা ডিটেলসে জানবো এইটা আর এইটা। মহেঞ্জোদারো এটা কোথায় গড়ে উঠেছিল? মিশরে। এটা আমাদের জানার দরকার নেই, শুধু জেনে রাখা দরকার যে হরপ্পার সভ্যতার পাশাপাশি একই সময় আরেকটা সভ্যতার বিকাশ ঘটেছিল, সেই সভ্যতাটার নাম কি? মহেঞ্জোদারো। মাথায় যেন একদম ঢুকিয়ে নেওয়া হয়। আচ্ছা, মেহেরগড় সভ্যতা, এবারে কি কি পয়েন্ট দেবো দেখ। কোন প্রত্নতাত্ত্বিক এটাকে আবিষ্কার করেছে? জে.এফ. জারিস। জে.এফ. জারিস। আর.ডি. ব্যানার্জি করেছিল মহেঞ্জোদারো সভ্যতা। আর.ডি. ব্যানার্জি, ঠিক আছে? আর হরপ্পা সভ্যতা কে করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম সাহিনী। এই তাহলে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিল? জে.এফ. জারিস, ঠিক আছে? হরপ্পা সভ্যতা কে করেছিল? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবারে এটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখ, আমি একটা সহজ ট্রিক বানিয়েছি, সেটা দ্বারা আমরা মনে রাখতে পারি। মহেঞ্জোদারো কি দিয়ে শুরু হচ্ছে বলতো? এম দিয়ে, তাই তো? আর জে দিয়ে, এমজি। পড়েছিস, শুনেছিস কোথাও এমজি? কোথায় বলতো? ডান্স বাংলা ডান্স মিঠুনকে বলা হতো, একটা বাচ্চা ছেলে বলতো ও এমজি, বলতো না এমজি? না, ও মাই গড ওটা নয়। ওখানে ডান্স বাংলা ডান্সে যখন প্রোগ্রাম হতো, একটা বাচ্চা যে অ্যাঙ্কার করতো সে মিঠুনকে বলতো এমজি, আজকের পারফরমেন্সটা কেমন লাগলো বলুন, ঠিক আছে? এমজি, ঠিক আছে? হরপ্পা সভ্যতা কি দিয়ে শুরু হচ্ছে? এইচ দিয়ে, ঠিক আছে? এইচডি বলে না, এইচডি মুভি চালা, মুভির কোয়ালিটি, ঠিক আছে? ভিডিওর কোয়ালিটি এইচডি, ঠিক আছে? তারপরে মেহেরগড়, এম আর দিয়ে কি? মিস্টার অভিজিৎ বিশ্বাস। তাহলে এখানে একটা জিনিস কি গোলানোর জিনিস, সেটা হচ্ছে এখানেও এম আছে, এখানেও এম আছে। তাহলে কোনটা এম কোনটা এম আমরা কি ভাববো? মেহেরগড় সবথেকে প্রাচীনতম সভ্যতা হচ্ছে কি? মেহেরগড় সভ্যতা। আর এমজি কাকে বলা হতো? মিঠুনকে। মিঠুনও পুরানো দিনের নায়ক, তো পুরানো, ঠিক আছে? এমজি। মেহেরগড় জে.এফ. জারিস, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন করছে এগুলো,
হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি, হরপ্পা সভ্যতাকে দয়ারাম সাহানি, মহেন্দ্র হচ্ছে আরটি ব্যানার্জি। ঠিক আছে, এইবারে তারিখটা দেখবো কত তারিখে এটা খনন কার্য শুরু হয়েছিল। তোর মেহেরগড় হয়েছিল কত 1974, ভালো করে দেখবি মেহেরগড় কত 1974, 1922 মহেন্দ্র 1922 আর এটা হচ্ছে 1921। এইবারে দেখ, যেটা আমি তোদেরকে বলছিলাম কেন আমাদের সবার প্রথমে হরপ্পাকে প্রাচীনতম সভ্যতা বলা হতো, কারণ দেখ এটা কবে খুঁজে পাওয়া হয়েছে 1921। কত সালে পাওয়া গেছে এটা 1921, আর এটা কততে পাওয়া গেছে দেখ 1974। প্রাচীনতম সভ্যতা সব থেকে অনেক দেরি করে পাওয়া গেছে, এটা সবার প্রথমে পাওয়া গেছে, সেজন্য বলা হতো কি হরপ্পা আমাদের প্রাচীনতম সভ্যতা, কিন্তু হরপ্পা নয়, কোনটা মেহেরগড়। ঠিক আছে, এইবারে কোনটা কোথায় অবস্থিত সেটা লিখবো। মেহেরগড় কোথায়, বালুচিস্তানের বোলন গিরিপথের কাছে, বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে কে আছে না মেহেরগড় সভ্যতা। আচ্ছা, মহেঞ্জোদারো কোথায়, মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকোনা জেলায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকোনা জেলায়, লারকানা জেলায়। পশ্চিম পাঞ্জাবের মন্টেগোরামি জেলায়, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোরামি জেলায়, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোরামি জেলায়। আচ্ছা, হচ্ছে হরপ্পা আর মহেঞ্জোদারো দুটো সাইট, হরপ্পার একটা সাইট মানে কি হরপ্পা সভ্যতায় এই সাইটে বিকাশ ঘটেছিল। ঠিক আছে, এটা তোর দেখ এটা কোথায়, পশ্চিম পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাব কোনটা বলতো, আমাদের যে পাঞ্জাব কালকে ম্যাপে দেখেছিলাম পাঞ্জাব যেটা, সেটা আগে অনেক বড় ছিল, এই যে এখানটা যে পাঞ্জাব ছিল সেটা অনেক বড় ছিল, পাকিস্তানের একটা অংশ নিয়ে এই পাঞ্জাবটা গড়েছিল। ঠিক আছে, এখন ওটা যখন ভাগ হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে যখন ডিভাইড হয়ে গেছে, তখন এটা পূর্ব পাঞ্জাব বলেছে, এটা পশ্চিম পাঞ্জাব বলেছে। ঠিক আছে, এই পশ্চিম পাঞ্জাবের মধ্যে আছে কোনটা, পশ্চিম পাঞ্জাবের মধ্যে পড়েছে কি হরপ্পা। তাহলে বর্তমানে হরপ্পা কোথায় আছে বলতো, পাকিস্তানের মধ্যে। ঠিক আছে, মহেঞ্জোদারো সভ্যতা সেটাও পাকিস্তান, আর মেহেরগড় সভ্যতা সেটা বালুচিস্তান, সব কটা ভারতের বাইরে। ঠিক আছে, ভারতের সভ্যতা বটে কিন্তু সব কটা ভারতের বাইরে। কারণ কি, যখন ভারত ডিভাইড হয়নি সব তখন পাকিস্তান বাংলাদেশ সমস্ত কিছু ভারতের মধ্যে ছিল, যখন ডিভাইড হলো সব আস্তে আস্তে কি হলো, আলাদা হয়ে গেল। আর এখানটা এটাতে জায়গা কোথায়, হ্যাঁ অবস্থান হতে পারে, জায়গা বা অবস্থান। ঠিক আছে, এই যে টেবিলটা দেখছিস তোর সামনে দিয়ে দিলাম, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পাবি, 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন পাবি। প্রশ্ন কেমন দিতে পারে, মেহেরগড় সভ্যতা কোন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করে। ঠিক আছে, বলতে পারে হরপ্পা সভ্যতা কোন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করে, তোকে বলতে পারে মহেঞ্জোদারো সভ্যতা কোন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করে, তোকে প্রশ্ন করতে পারে মেহেরগড় সভ্যতা কত তারিখে খোঁজ পাওয়া গেছে, হরপ্পা সভ্যতা কত তারিখে প্রত্নতাত্ত্বিকের কাজ শুরু করা হয়েছে, কত তারিখে, মহেঞ্জোদারো সভ্যতা কত তারিখে প্রত্নতাত্ত্বিক কাজ শুরু করেছে, খনন কার্য শুরু করেছে। খনন কার্য মানে কি, খোঁড়া। ঠিক আছে, বলতে পারে মেহেরগড় সভ্যতা বর্তমানে আজকে কোথায় অবস্থিত, বলতে পারে হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত, বলতে পারে মেহেরগড় সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত। তাহলে এখানে দেখ 9খানা প্রশ্ন, শর্ট প্রশ্ন লুকিয়ে আছে এর মধ্যে। ঠিক আছে, বই পড়বো। ইতিহাস কি তাহলে শুধু পাথরের কথাই থাকে? ইতিহাসে আমরা প্রথম দুটো চ্যাপ্টার কি পড়েছি, যে পাথরের গল্প পড়েছি, পাথরের যুগে মানুষ কেমন ছিল সেটা পড়েছি। তাই প্রশ্ন লেখক এখানে প্রশ্ন করছেন কি, ইতিহাসে কি তাহলে শুধু পাথরেরই কথা থাকে? রিনির একদম ভালো লাগে না খালি নানা রকম পাথরের হাতিয়ারের কথা। রুবির দাদু একদিন বললেন, পাথর নিয়ে এত চিন্তা কিসে, পাথরের তো লেখা থাকে ইতিহাসের কথায়, পাথরের গায়ে তো লেখা থাকে ইতিহাসের কথায়, তাই না? পাথরের গায়ে কোথায় করে লিখে গেছে, যে ছবিগুলো এঁকেছে কোথায় গেছে, পাথরের গায়ে। কি বলছে, তবু পাথরের ইতিহাসই সব নয়, তবে কি পাথরের যে ইতিহাস সেটা কিন্তু সব নয়, তার সঙ্গে মিশে আছে মানুষের জীবনও। সবাই এবারে জমিয়ে বসলো, যখনই বললো যে পাথরের ইতিহাস শুধু গল্প নয়, ওর সঙ্গে কি আছে, মানুষের জীবনও লুকিয়ে আছে, তখন সবাই বাবু হয়ে বুঝিয়ে বসলো যে এবার শুনতে হবে কি আছে ওর মধ্যে। ঠিক আছে, যখন একটা গল্প শুনি আমরা, যখন একটু মজা পেয়ে যাই, তখন কি আমরা গুটি সুটি করে আবার কনসেন্ট্রেশন নিয়ে বসি না, যে এরপরে কি হতে চলেছে। পাখি তো মনে সিরিয়াল দেখে সারাক্ষণ, এবারে ও ওর গালে চড় মারলো, পাখি ভাবছে যে ও কখন ওর গালে চড় মারবে, সে অপেক্ষায় বসে থাকে। দাদু আবার ইতিহাসের গল্প শুরু করলেন। ঠিক আছে, দাদু কোন দাদু, আমাকেও যেতে হবে তার কাছে। সব সময় দাদু, এই দাদু ইতিহাস পুরো ইতিহাসের সময় ছিল, যখন রচনা হচ্ছিল না ইতিহাসের, এই
এনার সময় ছিল, জেফ জারিসের সময় ছিল, ঠিক আছে, সবকিছু জানেন। খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানুষ এক সময় স্থায়ীভাবে বসতি শিখলো, যেটা দেখেছিলাম কোথায়, কোন প্রস্তর যুগে, নবপ্রস্তর যুগে। নিজেদের খাদ্যের নিজেরাই উৎপাদন করতে শিখলো, কোন যুগে, নবপ্রস্তর যুগে। শুরু করলো কৃষিকাজ, কোন যুগে, নবপ্রস্তর যুগে। তার পাশাপাশি পশুপালনও করতে লাগলো, কোন যুগে, নবপ্রস্তর যুগে। পাথরের যুগের শেষ দিকে স্থায়ী বসতবাড়ি, কোন যুগে, কৃষিকাজ, কোন যুগে, পশুপালন, ভাই মধ্যপ্রস্তর যুগের শেষ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। গ্রেক গড়ে উঠেছিল মানুষের জীবনযাত্রা। এভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবনযাপনের নানা দিক, ঠিক আছে। অবশ্য সেই বদল ঘটেছে মানুষের নিজের প্রয়োজনে। এই যে মানুষ বদলানো করেছে, চেঞ্জ করেছে, এটা কিসের জন্য, কিসের জন্য করেছে বলতো, নিজেদের সুবিধার জন্য। এবার শোন, অবশ্য সেই বদল ঘটেছে মানুষের নিজের প্রয়োজনে, নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরে সেই বদল ঘটিয়েছে মানুষ। সেভাবে একদম আদিম মানুষ হয়ে উঠেছে সভ্য। সেই আদিম মানুষ কি হয়ে উঠেছে, সভ্য। একসময় পড়তো খালি গা, কোনো কিছু ছিল না পরনে। একসময় শুরু হলো, তারপরে কি, একসময় শুরু হলো কি, গাছের ছাল। তারপরে হলো ভাই দেখছি যে গাছের ছালে মানাচ্ছে না, গাছের ছাল শুকিয়ে যাচ্ছে, এদিকতে পা বেরিয়ে যাচ্ছে, ওদিকতে পা বেরিয়ে যাচ্ছে। ওরা কি করলো, পশুর চামড়া অধিক পশু শিকার করতো, আর অত চামড়া ফেলে রেখে দিয়ে কি হবে, গন্ধ হবে। তো কি করলো, শুকিয়ে নিয়ে পড়া শুরু করলো, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে মানুষ সভ্য হতে থাকলো। তাই বলছে সেই সময় চাষের জমির পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি বাড়তে থাকে জমির চাহিদা। মানে চাষের জমি কিভাবে বাড়ছে না, যেহেতু একটা পরিবারের, যদি বলতে চাই যে অর্থনৈতিক ব্যবস্থা কিসের উপর নির্ভর করতো, এখন তো মানুষের চাকরি আছে, বিভিন্ন ধরনের পেশা আছে। তখনকার দিনে বেসিক্যালি ছিল তোর এই কৃষিকাজ, ঠিক আছে। কৃষিকাজের উপরে তখনকার দিনে মানুষের অর্থনৈতিক ব্যবস্থা চলতো। সেই সময় চাষের জমির পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনি বাড়তে থাকে জমির চাহিদা। যে যার মতন জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতে থাকে। যার যত জমি তার তত ফসল। বুঝতে পারছিস? মানুষের মধ্যে একটা লোভ চলে আসলো যে আমাকে আরো বেশি জমি খুঁজতে হবে, কারণ কি, যত বেশি জমি আমার হবে তত বেশি ফসল আমার হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বলছে কি, এইভাবেই শুরু হলো জমির জন্য লড়াই, শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। এক সময় ছিল বন্য, হয়ে গেছে জন্তু হয়ে গেছে, ঠিক আছে। জোট বেঁধে, এবার শোন, জোট বেঁধে বাস করতে থাকা মানুষের নিজেদের মধ্যে এক সময় মতের অমিল দেখা দিল। মতের অমিল মানে কি, আগে এক সময় একটাই প্রধান হেড ছিল, সে যা বলতো তাই হতো। এখন কি হয়ে গেছে, জমি নিজস্ব হয়ে গেছে। তার মানে কি, আমি যা বলবো আমার ফ্যামিলি সেই, কোনো আর গ্রুপ নেই, কিছু নেই, আমি প্রধান, সবাই ভাবছে আমি প্রধান, ঠিক আছে। তো নিজেদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল, কিন্তু নিজেদের মধ্যে বিবাদ নিয়ে তো চলা যায় না, তাই তারা নিজেদের বিবাদ নিজেরাই মিটিয়ে নিল। ঠিক হলো সবাই নিয়ম মেনে চলবে। এই যে কথাটা বলছিলাম, আমি মেরে দিই, আর ওর মা এসে আমাকে মেরে দিতে পারে। তো এই যে বিবাদটা, এটা যাতে না হয় তার জন্য কি হলো, সমাজে নানা রকমের নিয়ম চালু হলো, ঠিক আছে। এভাবেই সেই সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন। আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়লো, বিভিন্ন চাহিদা বাড়লো। কেমন, সাজগোজ, আমার কানে লাগবে, আমার নাকে লাগবে, ঠিক আছে, এরকম চাহিদা বাড়তে থাকছে। তাছাড়া প্রয়োজন মতন সব জিনিস কোনো একজন মানুষ তৈরি করতে পারে না। কোনো একটা জিনিস, ধর আমার কাছে তুই সব পাবি, তা কি সম্ভব? সম্ভব নয়। কোনো একটা দোকানে, মুদিখানার দোকানে গিয়ে তুই যদি বলিস দাদা একটা সোনার হার দিন, তো কি বলবে, এই নিন দাদা হলুদ ডাল নিয়ে যান, এগুলো বেঁধে নিন। তো একটা দোকানে আমরা কিন্তু তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা কিন্তু একটা দোকানে সবকিছু পাচ্ছি না। তার মানে দেখ ভালো করে, কিন্তু এখানে একটা মজার জিনিস আছে। আমি ধর ব্যবসা করছি মুদিখানা, ঠিক আছে, ও ধর ব্যবসা করছে সোনা দানা, ঠিক আছে, আরেকজন ব্যবসা করছে তার গরু ছাগল এইসব পুষছে, ঠিক আছে। এইবারে ওর দরকার, সেই সময় ব্যবস্থাটা কি ছিল, টাকা পয়সা এত ছিল না, টাকা পয়সা চলছিল না, রাজারা তখন আসেনি, ঠিক আছে, সবে মানুষ সভ্য হয়েছে, বুঝতে পারছি, সবে হাঁটতে শিখেছে, ছেলেটা সবে হাঁটতে শিখেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক আছে, মাতালের মতন অবস্থা, যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে, পড়ে যেতে পারে, ঠিক আছে। তো তিনজন ধরলাম, ধর ওর সোনার দোকান, আমার হচ্ছে মুদিখানার দোকান, ওর হচ্ছে পশুর দোকান। আমাকে আলাদা দে। ওর ধরে নিলাম কিসের দোকান, ওর ধরে নিলাম চার দোকান। এবারে ধর, চুপ কর, এইবারে ধর ওর কোন রকম ভাবে দরকার হচ্ছে কি, আটা বা ময়দা বা চালের, ধরে নিলাম আমার চালের প্রয়োজন হচ্ছে, সেই সময় টাকা ছিল না, তাহলে কি করবে, বাধ্য হয়ে সে কি বলবে, নাও তুমি আমার সোনাটা নাও, কিছু সোনা নাও, তুমি আমাকে চাল দাও। বুঝতে পারছিস? এটা তখনকার দিনের কি কথা বলছে বলতো, বিনিময় কথা। টাকা পয়সা ছিল না, এই বিনিময় করে মানুষ চলতো। ও আমাকে একটা গরু দিল, আমি ওর বদলে ওকে আরেকটা কিছু দিলাম, টাকা পয়সা ছিল না, বুঝলি। এতে লাভ লস অনেক ছিল, হিসাব করে দেখলে লাভ লস ছিল। কিন্তু তোর একটা, আমার ধর কোনো একটা রোগ হয়েছে, সেটা সারানোর জন্য আমার কি দরকার, ওষুধ দরকার। ওষুধের জন্য কি দরকার,
টাকা দরকার, টাকা নেই, কিন্তু ওষুধ তো আমার দরকার। এবারে ওষুধটা কিনতে যাওয়ার জন্য কি দরকার, আমার কোনো একটা জিনিস দরকার যেটাতে আমি তার কাছ থেকে ওষুধের দোকান থেকে ওষুধটা নিতে পারবো। আমার কাছে ধর সোনা আছে, আমি তাকে বললাম এই সোনাটা, আমি জানি আমার লস হচ্ছে, কিন্তু তখনকার মানুষ বোকা ছিল, ঠিক আছে, সবাই মাত্র সভ্য হয়েছে। তো তখনকার দিনেই শুরু হয়েছিল কি বিনিময় প্রথা, যে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, ঠিক আছে। এইবারে কি বলছে দেখ, তাই প্রথমে শুরু হলো জিনিস দিয়ে জিনিস নেওয়া, এরপর সেকালের মুদ্রা, এরপরে আস্তে আস্তে কি হলো, দেখ ভাই তুই একটা গরু, তো আমি একটা গরু, আমার গরুর ফার্ম আছে, ঠিক আছে, আমার দরকার চাল, ঠিক আছে, আমার বাড়ি থেকে দেখা গেল 1 কিলোমিটার দূরে একটা আছে, 1 কিলোমিটার দূরে একটা দোকান আছে, আমার গরু নিয়ে ওখানে যাওয়া, ধর দেখা গেল আমাকে এমন একটা জিনিস দরকার যেটা আছে আমার থেকে 10-20 কিলোমিটার দূরে, সেখানে কি আমি গরু নিয়ে যেতে পারবো সবসময়, যে ভাই আমি গরু নিয়ে যাচ্ছি, আমি গরুটা দিয়ে আমি জিনিসটা নিয়ে আসবো, সম্ভব না। সেখানে মানুষ কি করলো, আস্তে আস্তে মুদ্রার ব্যবহার শুরু করলো, যে ছোটখাটো জিনিস পকেটে থাকবে, নিয়ে যাবো, দিয়ে আসবো, বুঝতে পারলি। আস্তে আস্তে তাহলে প্রথমে কি হয়েছিল, বিনিময় প্রথা শুরু হলো, আস্তে আস্তে বিনিময় প্রথা শুরু হওয়ার পরে কি হলো, যে মানুষ মুদ্রার ব্যবহার শুরু করলো। এটা ধারাবাহিকতা, এই জন্য বলেছে কি এর নাম ধারা, কিভাবে পরপর কি এসছে সেটা। তারপরে বলছে কি, এরপর এলো সেকালের মুদ্রা, এর ফলে জিনিস কেনাবেচা করা সহজ হলো। কারণ কি, লস হচ্ছিল মানুষের, যে সোনা ও আমাকে দেখা গেলো একটা হাড় দিয়ে দিল, তার বদলে শুধু সামান্য চাল পেলো, তার লসটা কার, ওর না। তাহলে সেই বুঝে মানুষ আস্তে আস্তে কি হচ্ছে, চালাক হচ্ছে, যত দিন যাচ্ছে মানুষ আরো চালাক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরা বোকা হচ্ছে, সেটা আমার দুঃখের ব্যাপার। ওরা কোন প্রজাতির মানুষ আমি জানি না, হোমো সেপিয়েন্স সবথেকে বুদ্ধিমান মানুষ আমরা আজ পর্যন্ত জেনেছি, ওরা মনে হয় অস্ট্রেলোপিথেকাসের কাছে প্রজাতি, ঠিক ঠিক। সেই পাথরের যুগ করে থাক, সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল, পরে তৈরি করলো সমাজ, জোট বাঁধলো, জোট বেঁধে কি করলো, সমাজ তৈরি করলো। কারণ কি, একার পক্ষে কোনো কাজ সম্ভব নয়, কারণ কি দেখা গেলো আমি এইটা পড়াচ্ছি, আমার পক্ষে ওই ঘরে অ্যাটেন্ড করা এই মুহূর্তে সম্ভব না, তার মানে তোদেরকে যে টাইমটা দেওয়ার কথা সেই টাইমটা আমি ওখানে দিতে পারবো না, আবার ওই টাইমটা ওখানে দিলে আমি তোদেরকে দিতে পারবো না, তার মানে এটা সমস্যা হয়ে যাবে। সাহায্য করে দিচ্ছে মৈত্রী দিদি। তাহলে এটা কি আমাদের আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে একে অপরের সঙ্গে থাকার যে সহযোগিতা, যে সাহায্যের ব্যাপারটা, সেটা মানুষ বুঝতে পারলো, তার জন্য মানুষ কি করলো, আস্তে আস্তে সমাজ তৈরি করতে শুরু করলো, ঠিক আছে। এবার কি বলছে, সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কথা বলিস না, সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানা ভাগ, কাজের বেসিসে ভাগ তৈরি হলো, নানা ভাগ। নবপ্রস্তর যুগের শেষের দিক থেকে মানুষের মধ্যে ডিভিশন শুরু হয়ে গেল, মেয়েরা তোমরা এই কাজ করবে, এই কাজ করবে না, ছেলেরা তোমরা এই কাজ করবে, এই কাজ করবে না। এটা কে করেছিল, পুরুষরা করেছিল, ঠিক আছে। এক সময় মানুষ লিখতে শিখলো, আর তার প্রয়োজনে এলো বর্ণ বা লিপি, ঠিক আছে। সেই সময় মানুষ কেবল গ্রামে নয় নগরেও বাস করতো, এইভাবে গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠলো সভ্যতা। আদি মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়লো সভ্যতার যুগ। তাহলে আদি মানুষ ছিল এতদিন পর্যন্ত, তারপরে কি আসলো, সভ্যতা। কখন সভ্যতা আসলো, মানুষ যখন সমাজ তৈরি করলো, ঠিক আছে, সমাজ থেকে সভ্যতা। কি বলছে, পরের দিন ক্লাসে সবাই রবির দাদুর গল্প করলো, হেভি দাদুর গল্প করেছে, শুনলেন, তারপরে বলেন সংস্কৃতি থেকে সভ্যতা খানিকটা আলাদা। সংস্কৃতি থেকে সভ্যতা, সংস্কৃতি মানে কি, সভ্যতার একটা অংশ। সংস্কৃতিটা কি, সভ্যতার একটা অংশ। ধর এই বেঞ্চে একটা সভ্যতা আছে, এই বেঞ্চের একটা সভ্যতা আছে, ওই বেঞ্চের একটা সভ্যতা, ওই বেঞ্চের একটা সভ্যতা, কিন্তু এদের কি সংস্কৃতি কি আলাদা না একই রকম বলতো? এই যে 4টে বেঞ্চ আছে, 4টে বেঞ্চের সভ্যতা না সংস্কৃতি কি একই না আলাদা? আলাদা হবে ভাই। এদের যে সমাজ, এরা যা মানে তাই, তোরা যে জিনিস মানিস তাই। এমন এমন আদিবাসী এখনো বর্তমানে উপস্থিত আছে যারা জামা কাপড় পরে না, ওটা হচ্ছে ওদের সভ্যতা। এমন এমন জায়গা আছে মানুষকে দেখলেই ভাবে এরা অন্য প্রাণী, ঠিক আছে, আমরা যদি সেখানে যাই আমাদের দেখা মাত্র ওরা মেরে দেবে আমাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের সভ্যতা, ওদের সংস্কৃতি, ওদের সমাজ ব্যবস্থার মধ্যে এটা হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতিটা কি, সভ্যতার একটা অংশ, ঠিক আছে। তারপরে কি বলছে, তোমার আগেই জেনেছো, কিন্তু সভ্যতার কথা এলে বিষয়টা আর একটু আলাদা হয়ে যায়। সভ্যতার কতগুলো দিক আছে, সেই সব দিক মিলিয়ে তৈরি হয় একটা সভ্যতা। এবারে দিদিমণি বোর্ডে একটা ছবি আঁকলেন, সবাই মন দিয়ে সেটা দেখলো। দিদিমণি বললেন, মানুষ নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখলো। কোন সময়, নবপ্রস্তর যুগ। এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো, কিন্তু সভ্যতা হতে গেলে সেই সঙ্গে আরো কতগুলো বিষয় থাকতে হবে। গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প ও স্থাপত্য নমুনা সভ্যতার একটি বড় দিক, ঠিক আছে। তাহলে একটা সভ্যতা হতে গেলে কি থাকতে হবে, সেখানে থাকতে হবে কি, গ্রাম বা নগর, ঠিক আছে, গ্রাম শহর সব মিলিয়ে থাকতে হবে, শিল্প থাকতে হবে, স্থাপত্য থাকতে হবে, আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপি মানে কি, বর্ণ, ঠিক আছে, বর্ণের ব্যবহার জানতে হবে, নাহলে তুই ওখানে যদি আম করিস বলে বোমা মেরে তাড়িয়ে দেবে, ঠিক আছে। লিপি
লিপিমালার ব্যবহারিক সভ্যতার সব থেকে বড় মাপকাঠি। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনের উন্নতি বোঝানো হয়। ধরো যখন লিখতে শিখলো মানুষ, বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি, আবার পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো। আগে কি করতো? পাথরের ব্যবহার। কোনো অস্ত্র তৈরি করতে গেলে কিসের ব্যবহার করতো? পাথর। কিন্তু মানুষ আস্তে আস্তে শিখছে কি? ধাতুর ব্যবহার করে অস্ত্র তৈরি। ঠিক আছে, মানুষ আস্তে আস্তে কি করলো? সভ্যতার বিবর্তন ঘটাতে শুরু করলো। তারপরে বলছে দেখ, এই সবই একটি উন্নতির চিহ্ন। এগুলো কি উন্নতির চিহ্ন? ঠিক আছে, ধর আমি আজকে একটা সোনার জিনিস পড়েছি বা সোনার কিছু বানিয়েছি, আমি পরে গিয়ে কি আবার সেই জিনিসটা প্লাস্টিকের বানাবো না? প্রথমে প্লাস্টিকের হয়েছিল, তারপর সোনা এসেছিল। এরকম কোনটা বলতে পারি আমরা? তার মানে কি মানুষ আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উপরে গিয়ে মানুষ আবার নিচে নেমে আসছে না। ঠিক আছে, এই সবই একটা উন্নতির চিহ্ন। এগুলো সবাই সভ্যতার নানা দিক, এগুলো সবই হচ্ছে সভ্যতার নানা দিক। আর একটি ভৌগোলিক অঞ্চলকে ঘিরে এক একটা সভ্যতা গড়ে ওঠে। তাই মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এইসব নামকরণ হয়েছে। তার মানে এত কিছু বেস করে এই যে সভ্যতাগুলো ভাগ করেছি, এগুলো সমাজ ব্যবস্থা ভিন্ন সময় ভিন্ন রকম ছিল, তারপরে বেস করে এটা করা হয়েছে। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে, সহস্রাব্দ মানে কি? হাজার বছর, ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা গড়ে উঠলো। আদিম গোষ্ঠী সমাজের সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল। আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল। সমতা মানে কি? সবাই সমান, কেউ বেশি না, কেউ কম না। নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না। দেখ, আদিম মানুষের মধ্যে কি ছিল? সবাই সমান, আমরা যা পাবো সব একসঙ্গে খাবো, ভাগ করে করে। যখন নগর ব্যবস্থা, এই নগর ব্যবস্থা গড়ে উঠলো, তখন কিন্তু সবাই আর সমান নেই। যে বেশি আনবে সে বেশি খাবে, যে কম আনবে সে কম খাবে। ঠিক আছে, তাহলে নগর সভ্যতা আস্তে আস্তে কি করছে? আমাদেরকে ডিভিশন তৈরি করে দিচ্ছে, ভাগাভাগি তৈরি করে দিচ্ছে, বিচ্ছেদ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, শাসক গোষ্ঠী তৈরি হলো। এখানে কি হলো? শাসক গোষ্ঠী। মেহেরগড় সভ্যতায় এখানে ধর 50খানা গ্রুপ আছে, 50খানা ফ্যামিলি আছে। ঠিক আছে, 50খানা ফ্যামিলির পক্ষে, একার পক্ষে কিন্তু সম্ভব নয় যে মেহেরগড় সভ্যতাটাকে টিকে রাখা। তাহলে কি দরকার? ওখানে একটা প্রধান কাউকে দরকার, যার বেসিসে কথা চলবে। দেখা গেল এখানে আমি যদি বলি এই একটা গ্রুপ, যেমন ধর এটা একটা ভালো উদাহরণ হবে, তোদের ক্লাসে মনিটর করে তো, কেন মনিটর করে? যাতে ওই 10টা বা 50টা যে কটা ছেলে মেয়ে আছে, যাতে একজনের কন্ট্রোলে থাকে, তাই তো? ঠিক তেমনি এই সময় হয়েছিল, যখন মানুষ সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, তখন তারা অনুভব করতে পেরেছিল না, এরকম ভাবে করলে হবে না। মানুষকে কি করছিস কি করা? মানুষকে কি করতে হবে? মানুষকে একজন প্রধান করতে হবে, নাহলে হবে না। এইভাবে কি বলতো, আস্তে আস্তে সভাপতি থেকে রাজার খাজা এই সবগুলো আসা শুরু করলো। ঠিক আছে, আদিম গোষ্ঠী সমাজের রক্তের সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তিতে জোটবাঁধ মানুষ। অন্যদিকে সভ্যতার একটি বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধা সম্পর্কে জোট বাঁধা। যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যাক, যে ব্যক্তি পুঁতি বানাতো তার ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো, ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগর। আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, সেই পাত্র তৈরি করতো কুমোর। এইভাবে পুঁতি বানাতো কারিগরকে ব্রোঞ্জের কারিগর ও কুমোরের উপর নির্ভর করতে হতো। মানে কি? যে বিনিময় প্রথা, একজন একরকম বানাচ্ছে, আরেকজন অন্যরকম বানাচ্ছে। যখন তাদের কাছে টাকা পয়সা নেই, কি করছে? বিনিময় করছে জিনিসটা। একজন পুঁতি বানাচ্ছে আর একজন তামার জিনিসপত্র বানাচ্ছে, তো দুজন কি করবে? বিনিময় করবে। এই পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য। মানে কি? বিনিময় প্রথার কথা বলছে। এই সময় যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে বিনিময় প্রথা। আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি। নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপরেই নির্ভর করে থাকতো। তাহলে নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো। যে যত বড় শহর হোক না কেন, ওখানে কৃষি জমির পরিমাণ কি হয়? কম। কারণ কি? ওখানে সবকটা কি আছে? বড় বড় পাকা বাড়ি, বড় বড় শিল্প কারখানা। তার ফলে কি হয়েছে? তার ফলে মানুষের ওখানে কৃষিকাজ করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা নেই। তাহলে কৃষিজ যে ফসলগুলো ছিল কোথা থেকে আনবে? গ্রাম থেকে আনবে। তাই বলছে এইভাবে নগর ও গ্রামকে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। তবে কোন সভ্যতায় হঠাৎ গড়ে ওঠেনি, যেটা বাস্তব কথা। এই মেহেরগড় সভ্যতা হঠাৎ করে উঠেছে। মেহেরগড় সভ্যতা, এই যে আমি ডিভিশনটা দাগটা টেনেছি, এখানেই শেষ হয়ে গেছে তা নয়, এটা আস্তে আস্তে শেষ হয়েছে। এখান থেকে কিছুটা এই পাশেও চলে এসেছে, আবার এর কিছুটা এই পাশেও চলে গেছে। ঠিক আছে, ক্রস করে দিয়েছে দুজনকে। যে আজকে আমি বলছি আজকে 2 তারিখে কোনো কাজ এখানে শেষ হয়নি। ঠিক আছে, এটা শেষ হতে হতে এর মধ্যে চলে গেছে। ঠিক আছে, আবার এটা শুরু হতে হতে এর মধ্যে চলে এসেছে। ঠিক আছে, এই যে সাল তারিখগুলো দেখছিস, 20 লক্ষ, 10,000, এগুলো আনুমানিক। দেবী কথায় লেখা আছে আনুমানিক। ঠিক আছে, অনুমান করে নিচ্ছে প্রত্নতাত্ত্বিকরা। তার পেছনেও থাকে ইতিহাস। এবারে আমরা ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতার কথা জানবো। ঠিক আছে, পরের দিন থেকে মেহেরগড় সভ্যতা শুরু করবো।